মিউট করে রাখতেছি ডাল। ওকে ওকে আচ্ছা বার্ডিং আসলে ইটস অলসো ওয়ান কাইন্ড অফ গ্রাফটিং বেসিক্যালি। গ্রাফটিং এর ক্ষেত্রে তোমরা যেটা শিখেছো বা মানে স্যার আলোচনা করেছেন যে গ্রাফটিং হচ্ছে একটা প্রপাগেশন প্ল্যান্ট প্রপাগেশন মেথড, যেখানে একটি সায়ন থাকে ডিজায়ার্ড ভ্যারাইটির একটি প্ল্যান্ট পার্ট অফ শুট, আর একটি হচ্ছে রুট স্টক থাকে, মোস্টলি হচ্ছে একটা সিডলিং 1 বছর বয়স্ক চারা গাছ। তো আমরা সেই সায়নটাকে রুট স্টকের সঙ্গে জোড়া লাগাই, লাগানোর পর একটা সিঙ্গেল প্ল্যান্ট হিসেবে সেটাকে গ্রো করি টু টু improve that variety. ওকে, বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে সেটা করা যায়, ম্যাঙ্গো থেকে শুরু করে অনেকগুলো ফ্রুট প্ল্যান্টেই গ্রাফটিং করা হয়। ঠিক বাডিংটাও আসলে গ্রাফটিং এর মতোই একটি পদ্ধতি, তবে এই ক্ষেত্রে যে সায়নটা আমরা ইউজ করি সেটা হচ্ছে একটা ডালের অংশ না, সেটা হচ্ছে একটা বাকলের অংশ। therefore in budding গ্রাফটিং এর যে সায়ন ইজ এ সিঙ্গেল সায়ন বার্ড, অর্থাৎ গ্রাফটিং এর বা বার্ডিং এর ক্ষেত্রে বার্ড যেটা থাকে বার্ড সেটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল বার্ড, সেটাকে আমরা বলি সায়ন। অ্যান্ড রুট স্টক জাস্ট লাইক গ্রাফটিং, একটি হলো মোটামুটি 1 বছর বয়স্ক, হচ্ছে কমও হইতে পারে, ডিপেন্ডস অন হোয়াট কাইন্ড অফ গ্রাফটিং, আসলে কোন ধরনের গ্রাফটিং সেটার উপর। তাহলে বার্ডিং হচ্ছে গ্রাফটিং এর মতো একটি পদ্ধতি বা গ্রাফটিং এর একটি পদ্ধতি, যেখানে একটি সিঙ্গেল সায়ন বার্ড মানে অর্থাৎ একটি সিঙ্গেল বার্ড অ্যালং উইথ বাকল সহ বা বাকলের একটি অংশ সহ একটি সিঙ্গেল বার্ডকে রুট স্টকের সঙ্গে জোড়া লাগানো হয় এবং সেইটাকে একটা সিঙ্গেল প্ল্যান্ট হিসেবে একত্রে গ্রো করা হয়। এই পদ্ধতিটাকে প্ল্যান্ট প্রপাগেশনের এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বার্ডিং। তাহলে আমি যদি তোমাদেরকে বলি আর কি যে গ্রাফটিং এন্ড বার্ডিং এর অনেক সময় পার্থক্য পরীক্ষা আমরা দিয়ে থাকি বা পার্থক্য জিজ্ঞাসা করা হয় ইন দা ভাইভা এক্সামে। তো সেক্ষেত্রে তোমাদের মানে তোমরা কিভাবে পার্থক্যটা বলো? তোমরা যদি যে কোনো একজন বলো যে এরকম, তাহলে বার্ডিং এবং গ্রাফটিং এর মধ্যে মেইন যে মানে পার্থক্য হবে সেটা কিভাবে বলা যেতে পারে? একটা শব্দে যদি বলো, মানে একটা সেন্টেন্সে যদি বলতে হয়, তাহলে কিভাবে তোমরা বলবা যে ডিফারেন্স বিটুইন বার্ডিং এন্ড গ্রাফটিং? এনিওয়ান? স্যার বার্ডিং এ কুড়ি ব্যবহার করা হয়, আর গ্রাফটিং এ ইয়েস, তো তাহলে গ্রাফটিং এ কাণ্ড ব্যবহার করা হয়। স্যার Yes. গ্রাফটিং এর ক্ষেত্রে যে সায়ন ইউজ করি সেটা ডালের অংশ, কিন্তু বার্ডিং এর Yes. ক্ষেত্রে যে সায়ন ইউজ করি সেটা বাকলের অংশ। এক্স্যাক্টলি। অর্থাৎ গ্রাফটিং এর ক্ষেত্রে যে সায়নটা আমরা ইউজ করি রুট স্টকে মানে তেমন কোনো ডিফারেন্স নাই, কিন্তু সায়ন যেটা আমরা ইউজ করব ইন গ্রাফটিং সেটা হচ্ছে একটা মানে একটা হচ্ছে ডালের অংশ, পিচ অফ শুটের অংশ, যেখানে এক বা একাধিক ভায়াবল বার্ড থাকবে, ওখানেও বার্ড থাকবে, ভায়াবল বার্ড থাকবে, এবং সেটা আমরা রুট স্টকের সাথে জোড়া লাগাবো। কিন্তু বার্ডিং এর ক্ষেত্রে সিঙ্গেল যে বার্ডটা, এই বার্ডটাই আসলে হচ্ছে একটা সায়ন, সাথে একটু বাকল নেওয়া হয় যাতে করে রুট স্টকের সঙ্গে জোড়া লাগাইতে মানে সুবিধা হয়। আসলে সিঙ্গেল বার্ড বা বার্ডটাই হচ্ছে বার্ডিং এর ক্ষেত্রে সায়ন। দ্যাট ইজ দ্য মানে ডিফারেন্স। আর বাকি তো আরো অন্যান্য পার্থক্য আছে, সেগুলো পরে আসবে। আচ্ছা, তাহলে সায়ন যেটা বলা হয়েছে আর কি, যে এখানে দেখো যে শর্ট পিচ অফ ডিটাচ শুট কন্টেনিং সেভারাল, সরি, এখানে আসলে ওভারঅল সায়নের ডেফিনেশনটা দেয়া হয়েছে গ্রাফটিং এবং বার্ডিং এর যে সায়ন। তো বাই দিস টাইম তোমরা তো বুঝতে পারছো আর কি, এটা আমি স্কিপ করে যাব। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ বার্ডিং। কথাটা শুনে ফেলো। তোমরা যদি কেউ একটু ধরো টক করো তাহলে একটু আনমিউট করো প্লিজ, হ্যাঁ, তাহলে অন্যদের কোনো অসুবিধা হবে না কি। আচ্ছা, বার্ডিং এর কিছু সুবিধা আছে। বার্ডিং হচ্ছে লেস টাইম কনজিউমিং, কারণ একটা গ্রাফটিং করলে, সে ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যদি আমরা গ্রাফটিং করি আর কি, তাহলে সেই চারা গাছটা মানে পার্মানেন্ট প্ল্যান্টিং করতে বা বাজারে বিক্রি করতে প্রায় 1 বছর যত্ন পরিচর্যা করতে হয়, ইভেন আফটার গ্রাফটিং, মানে জোড়া লাগানোর পরে আর কি। আর বার্ডিং এর ক্ষেত্রে এতদিন সময় লাগে না। বার্ডিং সাকসেসফুল হইলে
উইদিন 2 to 3 months, 2 থেকে 3 মাসের মধ্যেই আমরা হচ্ছে সেই মানে চারা গাছটাকে আমরা হচ্ছে বা বাডেসটাকে আমরা বাজারে বিক্রি করতে পারি বা পার্মানেন্ট প্লেসে স্থানান্তর করতে পারি। এটা একটা বাডিং এর সুবিধা, অর্থাৎ লেস টাইম কনজিউমিং দেন গ্রাফটিং। সাকসেস অথবা ফেইলিউর উইদিন 2 উইকস এর মধ্যে বোঝা যায়। কিভাবে? একটা গ্রাফটিং যখন আমরা সায়ন বা সায়ন এবং রুট স্টকের সঙ্গে জোড়া লাগাই, সেটা প্রায় 4 থেকে 6 সপ্তাহ লাগে এই জোড়াটা আদৌ হয়েছে কিনা বা জোড়া ঠিক মতো লেগেছে কিনা, ঠিক আছে, ইউনিটিটা হয়েছে কিনা। কিন্তু বার্ডিং এর ক্ষেত্রে একটা মানে একটা বার্ড যখন একটা মানে রুট স্টকের বা বাকলের সঙ্গে বাকলের যখন করা হয়, মানে লাগানো হয়, তখন এই বার্ডটা মানে জোড়া লাগলো কিনা সেটা উইদিন 2 উইকস এর মধ্যেই বোঝা যায়। অনেক সময় এক সপ্তাহ বা 8-10 দিনের মধ্যেই যদি বিটপ মানে বার্ড থেকে বার্ডটা মানে ফুটে বিটপ বের হয়, তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে সাকসেসফুল। এবং আরেকটা সুবিধা হলো যে যদি কোনো কারণে সাকসেসফুল নাও হয়, তখন আরেকটা বার্ড নিয়ে এসে ওই একই রুট স্টকের বা একই ডালের অন্য আরেকটা জায়গায় জোড়া লাগানো সম্ভব, যেটা গ্রাফটিং এর ক্ষেত্রে সম্ভব না। কারণ গ্রাফটিং এর ক্ষেত্রে যেখানে শুটটা লাগানো হবে যে রুট স্টকে যে মানে সায়নটা, সেটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে ওই রুট স্টকটাই বাতিল হয়ে যাবে, তখন আরেকটা নতুন করে রুট স্টক ইউজ করতে হবে, চারা গাছ ইউজ করতে হবে। কিন্তু বার্ডিং এর ক্ষেত্রে একই ডালের ক্ষেত্রে যেখানে হলো না, যদি সাকসেসফুল না হলে তাহলে অন্য আরেকটা জায়গায় আরেকটা বার্ড নিয়ে এসে জোড়া লাগানো সম্ভব। কাজেই সায়নের বা মানে রুট স্টকের যে মানে অপচয়টা সেটা হয় না, এটা সুবিধা আছে। আর এটা হচ্ছে খুব কম খরচ লাগে, অল্প সময়ের মধ্যে অনেক বেশি বার্ডিং করা যায়। অর্থাৎ একটা মানে একজন মালি প্রোপাগেটর, এক্সপেরিয়েন্স প্রোপাগেটর দিনে যদি মানে 8 ঘন্টা সময়ের মধ্যে 200টা গ্রাফটিং করে, তাহলে সে মানে একই সময়ের মধ্যে সে 1000টা বার্ডিং করতে পারবে। তার মানে বার্ডিংটা যেহেতু কম সময় লাগে, 4 থেকে 5 মিনিট লাগে মাত্র একটা বার্ডিং মানে করতে আর কি, এবং করতে হয় তাড়াতাড়ি। এটা কেন করতে হয় পরে আসবো আমি। যে কারণে সময় কম লাগে, বেশি পরিমাণে বার্ডিং মানে করা যায় অল্প সময়ের মধ্যে, ঠিক আছে। আর এটা একটা। আরেকটা হলো যে অনেক সময় আমরা মানে আমাদের যদি দ্রুত চারা পেতে চাই, দ্রুত চারা মানে দ্রুত মানে আমরা 1 বছর আমাদের অপেক্ষা করার সময় নেই, আমাদের 1 মাসের মধ্যে আমাদের অনেক চারা দরকার। is particularly মানে in some fruit plants, যেমন যদি বলি যে বরয়ের ক্ষেত্রে অথবা তোমার সাইট্রাসের ক্ষেত্রে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওই গ্রাফটিং করলে ওই ফ্রুট প্ল্যান্টটাকে একটা চারা পেতে যেমন 1 বছর সময় লাগবে, কিন্তু বার্ডিং করলে আমরা উইদিন 1 থেকে 2 মাসের মধ্যেই চারা পেতে পারবো। এই জন্য শর্ট টাইমের মধ্যে অনেক বেশি চারা করতে গেলে বার্ডিংটা মানে বেটার পদ্ধতি আর কি, ঠিক আছে। আবার কিছু অসুবিধাও আছে। অসুবিধা হলো যেহেতু সায়নটা হচ্ছে একটা সিঙ্গেল বার্ড, এই সিঙ্গেল বার্ডটা নিয়ে মানে একটা শুট নিয়ে কাজ করা যত সহজ, কাটাকাটি করা যত সহজ, কিন্তু একটা সিঙ্গেল বার্ড নিয়ে বা বাকলের সঙ্গে একটা সিঙ্গেল বার্ড একটু বাকল সহ নিয়ে আরেকটা জায়গায় রুট স্টকের সঙ্গে জোড়া লাগানোটা কিন্তু এত ইজি না, লিটল বিট কমপ্লেক্স ওয়ার্ক, ঠিক আছে। তো কাজেই এটা এক্সপেরিয়েন্সড প্রোপাগেটরের দরকার হয়। শুরুতেই হয়তো তোমরা যখন প্র্যাকটিস করো তখন হয়তো এটা ফিল করবা আর কি। একাধিকবার প্র্যাকটিস করতে হবে টু মানে মেক ইট পারফেক্ট, ওকে। কাজে ইট ইজ এ লিটল বিট কমপ্লেক্স ওয়ার্ক এন্ড ইট গেটস এক্সপেরিয়েন্সড ওয়ার্কার্স বা প্রোপাগেটর, ঠিক আছে। আরেকটা ব্যাপার হলো সায়ন কিন্তু সারা বছর অ্যাভেলেবল থাকে না। ইট ক্যানট বি ডান ইন এভরি টাইম, সবসময় করা যাবে না বা সবসময় করা যায় না। সায়নটা পার্টিকুলারলি বছরের গাছের সেটা এখন মানে ফ্রুট মানে অর্নামেন্টাল প্ল্যান্টের ক্ষেত্রে হোক, যেমন তোমার গোলাপের ক্ষেত্রে, অথবা ফ্রুট প্ল্যান্টের ক্ষেত্রে হোক, যেমন মানে বড়ই অথবা তোমার সাইট্রাসের ক্ষেত্রে, সারা বছর কিন্তু মানে ওয়েল ডেভেলপড সায়ন বা সায়ন বার্ডটা পাওয়া যায় না। পার্টিকুলারলি বছরে একটা নির্দিষ্ট সময়েই এটা হচ্ছে সায়ন বার্ডটা অ্যাভেলেবল হয়, সহজে বাকল থেকে উঠে নিয়ে আসা যায় মানে বার্ডটাকে, তখনই হচ্ছে বার্ডিংটা মানে সাকসেসফুলি করা যায়, অন্য সময় করা যায় না। কিন্তু গ্রাফটিং তুমি যদি মোটামুটি একটা মানে কন্ডিশন মানে তোমার যদি মানে পলিটাইল ইউজ করতে পারো, বৃষ্টি মানে অতিরিক্ত বৃষ্টি বা মানে তোমার হচ্ছে যে টেম্পারেচারটা কিছুটা করা যায়, ঠিক আছে, তাহলে বছরের যে কোনো সময় কিন্তু গ্রাফটিং করা যেতে পারে। যদিও আমরা সাধারণত বর্ষাকালে করি, বিকজ ওই সময় যেহেতু সেল হিউমিডিটি বেশি থাকে, সেল অ্যাক্টিভিটি বেশি থাকে, মানে হিউমিডিটি বেশি থাকে, কিন্তু অন্য সময়ও গ্রাফটিং করা সম্ভব। বাট বার্ডিংটা কিন্তু পার্টিকুলারলি হচ্ছে যেহেতু এটা সায়ন বার্ডটা কালেক্ট করার উপর ডিপেন্ড করে, গাছ মানে বাকল থেকে উঠে নিয়ে আসার উপর ডিপেন্ড করে। সহজে যখন তোলা যাবে বাকল মানে স্টেম থেকে বা মানে বার্ডটাকে, তখনই হচ্ছে বার্ডিং মানে কি বলে বার্ডিং করতে হবে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এই গেল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ।
এখন কন্ডিশনস ফর সাকসেসফুল গ্রাফটিং আর বার্ডিং, এটা কমন একটা আলোচনা, যেটা হয়তো স্যার অলরেডি বলেছেন। গ্রাফটিং আর বার্ডিং যেহেতু একই ধরনের পদ্ধতি বা একই পদ্ধতি, বার্ডিং টা গ্রাফটিং এর মতোই, কাজেই গ্রাফটিং এর ক্ষেত্রে যে স্পেশালি তিনটি কন্ডিশন দরকার, যেমন সায়ন এবং রুট স্টক মাস্ট বি কম্পেটিবল, অর্থাৎ একই ধরনের জেনেরা অথবা একই ধরনের স্পেসিস, সেম স্পেসিস, অথবা লিস্ট একই ফ্যামিলির অন্তর্গত দুটি গ্রুপের মধ্যে মানে তোমার সাইন এবং রুট স্টকের মানে কম্পেটিবল হলেই সেটা বার্ডিং করা যাবে, না হলে করা যাবে না। তারপর ক্যাম্বিয়াল রিজিয়ন যেটা আছে সাইন এবং রুট স্টকের, সেটাও একটা আরেকটার সঙ্গে মিলে যেতে হবে, তাহলেই বার্ডিং সাকসেসফুল হবে, আদারওয়াইজ হবে না। আরেকটা হচ্ছে যে ফিজিওলজিক্যাল কন্ডিশন বোথ সায়ন এবং রুট স্টক, অর্থাৎ বার্ডটার মানে বয়স বা বার্ড এবং বাকলের বার্ড যেখান থেকে বার্ড নিয়ে আসলে সেই মানে বার্ডটার যে বয়স, প্লাস যেখানে রুট স্টকে যেখানে যে মানে রুট স্টক অর্থাৎ যে ডালের মধ্যে আমরা বার্ডটা ইনসার্ট করে দেবো সেটার যে বয়স সেটা একই হতে হবে, যাতে একই ধরনের ফিজিওলজিক্যাল স্টেজে হতে হবে, তাহলেই সাকসেসফুল হবে। বাকি আরো দুই একটি কথা ওখানে বলা হয়েছে, সেগুলো পরে। এই তিনটি কন্ডিশন ফুলফিল করলেই আমরা হচ্ছে বার্ডিং সাকসেসফুল হবে, আদারওয়াইজ বার্ডিং কিন্তু সাকসেসফুল হওয়া ডিফিকাল্ট, জাস্ট লাইক মানে গ্রাফটিং এর মতো। আর আরেকটা সীমাবদ্ধতা আছে বার্ডিং এবং গ্রাফটিং এর, যেটা আমি এখানে বলিনি, বাট তোমরা জানো যে সেটা হলো অনলি ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে গ্রাফটিং এবং বার্ডিং করা যায়, মনোকটে করা যায় না, যেহেতু মনোকটে যে ক্যাম্বিয়াম সেটা বিক্ষিপ্ত অবস্থায় থাকে, ক্যাম্বিয়াম টু ক্যাম্বিয়াম জোড়া না লাগলে, সায়ন এবং রুট স্টক মানে জোড়া না লাগলে, যেমন ক্যাম্বিয়াম অর্থাৎ ক্যাম্বিয়াম জোড়া, ক্যাম্বিয়াম টু ক্যাম্বিয়ামই তো আসলে মেইনলি জোড়া লাগে আর কি, তো না হলে গ্রাফটিং বার্ডিং কোনোটাই সাকসেসফুল হবে না, যেহেতু মনোকটে বিক্ষিপ্ত অবস্থায় ক্যাম্বিয়াম থাকে, একটা আরেকটার সঙ্গে জোড়া লাগার সম্ভাবনা খুবই কম বা হবে না। কিন্তু যেহেতু ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে ক্যাম্বিয়াম গুলো হচ্ছে চক্রাকারে থাকে, কাজেই একটা আরেকটার সঙ্গে সহজে মানে মিলে যেতে পারে এবং সাকসেসফুল হয়। এই জন্য গ্রাফটিং বা বার্ডিং অনলি লিমিটেড টু ডাইকটস, এটা একটা মানে ডিসঅ্যাডভান্টেজ। এখন গ্রাফটিং এ তোমরা অনেকগুলো পদ্ধতি মানে নাম শুনেছো, যেমন ভিনিয়ার গ্রাফটিং, তারপর হচ্ছে যে ক্লেভ গ্রাফটিং, কন্টাক্ট গ্রাফটিং, হুইপ গ্রাফটিং, টাং গ্রাফটিং, এরকম অনেকগুলো পদ্ধতি 10-15টা নাম মানে একাডেমিতে মোর দেন 10 মেথডস আছে। ঠিক একই রকম বার্ডিং এরও এরকম অনেকগুলো মেথড আছে আর কি, তবে গ্রাফটিং এর মধ্যে হয়তো অতটা না, বাট 8-10টা মানে পদ্ধতি তো আছেই। তবে সবগুলো পদ্ধতি আবার আমরা কিন্তু সব প্ল্যান্টের ক্ষেত্রে ইউজ করি না। আবার সব মানে এইখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে, যেমন টি বার্ডিং, প্যাচ বার্ডিং, রিং বার্ডিং, আই বার্ডিং, চিপ বার্ডিং, ইনভার্টেড টি বার্ডিং আছে লাস্টে, ফোর কাট বার্ডিং, ফ্লুট বার্ডিং, সবগুলো কিন্তু মানে কমার্শিয়ালি ওইভাবে ইউজ করা হয় না। এর মধ্যে আবার 2-3টি পদ্ধতি আছে যেগুলো হচ্ছে কমার্শিয়ালি পার্টিকুলার কি বলে হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্টের ক্ষেত্রে ইউজ করা হয়, আবার কিছু আছে ফ্রুট প্ল্যান্টের ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন টি বার্ডিং। আমি পরে আলোচনায় আসবো আমি টি বার্ডিং একটু ডিটেল আলোচনা করবো, 2-3টি মেথড যেগুলো কমার্শিয়ালি ইউজ করা হয়। টি বার্ডিং বা শিল্ড বার্ডিং বলে, যে রোজ, তারপর স্পেশালি গোলাপের মানে গোলাপের বার্ডিং করা হয়, তোমরা দেখেছো বা হয়তো শুনেছো অথবা দেখেও থাকতে পারো আর কি। হ্যাঁ, গোলাপের ক্ষেত্রে ব্যাপকভাবে টি বার্ডিং করা হয়, তারপর সাইট্রাসের ক্ষেত্রে করা হয়, লেমন লাইমের ক্ষেত্রে করা হয়, জ্যাকফ্রুটে করা হয়, ঠিক আছে। রিং বার্ডিংটা ঠিকভাবে প্যাচ বার্ডিং এর মতোই এই সমস্ত ফ্রুট প্ল্যান্টে করা যেতে পারে। আই বার্ডিং, জ্যাকফ্রুটে, চিপ বার্ডিং, এগুলো আমি অত আলোচনা করবো না, মেইন গুলো আমি আলোচনা করবো, আমি পরে আসতেছি আর কি সেগুলোতে। শুরুতে আমরা হচ্ছে টি বার্ডিংটা নিয়ে আলোচনা করব। তোমরা কি টি বার্ডিং এর নাম শুনেছো কখনো, বা শিল বার্ডিং? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, যেহেতু নাম শুনেছো আর কি, যে কোনো একজন বলো তো তাকে, তাহলে দেখি টি বার্ডিংটা মানে কি শুনেছো, কি জানো টি বার্ডিং সম্পর্কে বা শিল বার্ডিং? স্যার টি আকারে কাটতে টি হয়, আকারে কাটে স্যার। আচ্ছা, তারপরে টিটার মধ্যে হচ্ছে পাটটা ঢুকিয়ে দেওয়া হয়। ইয়েস ইয়েস। তোমাদের প্র্যাকটিক্যালি মনে হয় তোমরা শুনেছো কি, না কোথায় কিভাবে শুনেছো? স্যার ইউটিউবে দেখছিলাম রোজের টি বার্ডিং। স্যার আগেই পড়ছিলাম স্যার, কৃষি শিক্ষায় পড়ছিলাম ক্লাস 6 এ থাক। ও ফ্যান্টাস্টিক, তাহলে তো তোমাদের ভালো আইডিয়া আছে তাহলে। ইউটিউবে অবশ্য সবই পাওয়া যায়, ইটস এ গুড মানে ভেরি গুড আইডিয়া আসলে টু কালেক্ট সামথিং আর কি। আচ্ছা, তাহলে খুবই ভালো। আসলে টি বার্ডিং তো তোমরা যেটা বলেছি এক্স্যাক্টলি তাই, টি শেপড কাট দেওয়া হয় ইন দা রুট স্টক, অর্থাৎ রুট স্টক মানে যেটা রুট স্টক তো বুঝতেই পারছো আর কি, ডালের মানে একটা চারা গাছের চারা গাছ বা একটা তোমার কাটিং থেকে তৈরিকৃত একটা চারা গাছ, যেখানে আমরা হচ্ছে সায়নটাকে ইনসার্ট করে দেবো। কাজে এই রুট স্টক বা স্টেমের মধ্যে টি আকৃতির কাট দেওয়া হয়, সেজন্য হলো আমরা কি এটাকে বলি টি বার্ডিং।
আর যে সায়নটা আমরা আসলে মানে জোড়া লাগাবো, যে সায়ন বারটা, সেই সায়ন মানে বাকল সহ ওই বারটা দেখতে শিল্ড শেপড হয়, শিল্ড শেপড। এই জন্য এটাকে টি বার্ডিংও বলা হয়, আবার শিল্ড বার্ডিংও বলা হয়। অর্থাৎ মানে টি লাইক কাট ইজ গিভেন অন দ্য rootstock and shield shaped scion is inserted into the rootstock. That is why it is called tea budding or also shield budding. ঠিক আছে? শেপটা কেমন হয়? শিল্ড শেপড হচ্ছে তোমরা শিল্ড মানে বর্ম, অর্থাৎ বর্ম নাম শুনেছো? বর্ম তীরের মতো, যে মানে তীরের যে মাথাটা বর্ম শেপড, ঠিক আছে? জি স্যার। আগে মানুষ বর্ম দিয়ে খেলতো না, বা মানে এখনো তো যে মানে স্যার ওটা বর্ম না স্যার, স্যার বর্ম তো গায়ে পড়তো, লোহার বর্ম। যাতে হলো ওটা বর্ষা স্যার, বর্ষা। ওটাকে বর্ষা বলে স্যার, ওটা বর্ষা। আচ্ছা যাই হোক, বর্ষা তোমরা যেটা যে নামে বলো আর কি, মানে বর্ষা বলো বা তোমার যেটাই বলো আর কি, শিল্ড, আবার শিল্ড কাপও বলা হয় অনেক সময় আর কি। আচ্ছা শেপটাও এরকম হার্ড শেপটা আর কি, ঠিক আছে? সেইখান থেকে আসলে এটা হচ্ছে নাম আসছে যে শিল্ড বার্ডিং, ঠিক আছে? আচ্ছা, এখন এই রোজের বা গোলাপের টি বার্ডিং করতে গেলে কয়েকটি জিনিসপত্র দরকার হবে। রুটস্টক সায়ন তো আমাদের অবশ্যই লাগবে, তারপর শার্প নাইফ লাগবে, মানে বারটাকে আলাদা করে নিয়ে আসতে অথবা বাকলটাকে মানে স্টেম থেকে উঠাইতে, তারপর আবার সেটাকে বেঁধে দিতে হবে পলিথিন স্ট্রিপ, জাস্ট লাইক তোমার হচ্ছে বার্ডিং এর মানে গ্রাফটিং এর ক্ষেত্রে আমাদের দরকার হয়। এখন টাইম কোন সময়, অ্যাজ উই সেড যে টি বার্ডিং বা যে কোনো বার্ডিং হচ্ছে পার্টিকুলারলি একটি মানে ওই পার্টিকুলার ক্রপের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় করতে হয়, যেহেতু বাকলটা থেকে সহজে যাতে উঠিয়ে নিয়ে আসা যায়, বারটা উঠিয়ে নিয়ে এই জন্য আমরা গোলাপের ক্ষেত্রে টি বার্ডিং হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি মাসে, ঠিক আছে? কারণ এই সময়ে প্ল্যান্টের যে সেল বা প্ল্যান্ট হচ্ছে অ্যাক্টিভ কন্ডিশনে থাকে, আর সহজেই তোমার হচ্ছে ওয়েল ডেভেলপ বার্ড মানে উন্নত ধরনের বার্ড বা সায়ন পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা কিভাবে হচ্ছে যে মানে এই সায়নটা বা বার্ডটা রুটস্টক বা বার্ড আমরা বা সায়নটাকে কিভাবে ডেভেলপ করব সেটা আমরা দেখি। ডেভেলপমেন্ট অফ রুটস্টকটা প্রথমে আমরা কিভাবে ডেভেলপ করব। আচ্ছা, গোলাপের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আসলে রুটস্টকটা ডেভেলপ করতে হয় তোমার হচ্ছে কাটিং থেকে আর কি। কাটিং থেকে মানে আমরা মে জুন মাসে বা জুন জুলাই মাসের দিকে গোলাপের স্টেম কাটিং করি, তাই না? স্টেম কাটিং অর্থাৎ জাস্ট ডাল কেটে আমরা সিড বেডের মধ্যে মানে নার্সারি বেডে লাগিয়ে দিই, তারপর সেখান থেকে আবার নতুন মানে ডালপালা বের হয়, ওটা হচ্ছে স্টেম কাটিং। সেটাও চারা হিসেবে আমরা ইউজ করতে পারি যদি আমরা পার্টিকুলারলি ওই ভ্যারাইটিটাই চাই। কিন্তু আমরা বার্ডিং এবং গ্রাফটিং করি পার্টিকুলারলি হচ্ছে জাতের উন্নয়নের জন্য, অর্থাৎ উন্নত জাতের ফুল বা গোলাপ ফুলের বার্ড নিয়ে এসে ওয়াইল্ড টাইপের সঙ্গে তোমার হচ্ছে যে বার্ডিং করে দেওয়া হয়, যাতে উন্নত জাতের ফুল পাওয়া যায়। তো আমরা যখন এই কাটিংটা করি জুন জুলাই মাসে, করার পরে এই কাটিং থেকে নতুন ডালপালা হতে 2 থেকে 2.5 মাস সময় লাগে। অর্থাৎ জুন মাসে যদি আমরা করি আর কি, যে স্টেম কাটিং আমরা এটা বলেছি নার্সারি বেডে জুন জুলাই মাসে বা জুন থেকে আগস্ট মাস পর্যন্ত করা যেতে পারে, মানে করা হয় তোমার হচ্ছে স্টেম কাটিং করা হয়। এরপর ইন দ্য লাস্ট উইক অফ সেপ্টেম্বর অথবা ফার্স্ট উইক অফ নভেম্বর, অর্থাৎ জাস্ট 2 মান্থস লেটার, যে ডালপালাগুলো হবে, পুরাতন ডালপালা যেগুলো হবে সেগুলো আমরা হচ্ছে কেটে দেবো, জাস্ট সেটে দেবো বা কেটে দেবো আর কি, ঠিক আছে? রিমুভ ফ্রম দ্য প্ল্যান্ট। এবং কেটে দিলে নতুন ডালপালা, নতুন ব্রাঞ্চিং হবে গোলাপের মধ্যে, ঠিক আছে? আর এই স্টেম কাটিংটা করা হবে সাধারণত আমরা জংলি গোলাপ থেকে করি আর কি, হাজারি গোলাপ বা জংলি গোলাপ স্পেশালি যেগুলো যে ক্রিপিং করে চলে আর কি, ঠিক আছে? মানে ওই বেড়া বা হেজের মধ্যে যেগুলো থাকে জংলি গোলাপ, সেখান থেকে আমরা হচ্ছে যে জাস্ট 15 থেকে 20 সেন্টিমিটার ডাল মানে কেটে সেগুলোকে কাটিং করি, সেগুলোকেই রুট স্টক হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? তারপর যখন ডালপালা সেটে দেওয়া হলো, তাহলে ওর ডালপালা সেটে দিলে আবার ঠিক এরকম যদি আমরা নভেম্বরের দিকে কি বলছে ইন দ্য লাস্ট উইক অফ সেপ্টেম্বর নভেম্বর ওল্ড ব্রাঞ্চেস গুলো আমরা যখন কেটে দেবো, তখন উইদিন 1 মান্থ অ্যারাউন্ড 1 মান্থ আবার নতুন ডালপালা হবে, এবং সেই ডালপালাকে আমরা হচ্ছে রুট স্টক হিসেবে ইউজ করে আমরা সেখানে হচ্ছে সায়ন বার্ড নিয়ে এসে ইনসার্ট করে দেবো। এইভাবে হচ্ছে রুট স্টকটা ডেভেলপ করতে হয়। এখন আমরা সায়নটা কোথায় পাবো? সায়নটা উন্নত জাতের মানে বার্ডটা আমরা পাবো কোথায়? সেজন্য তো আমাদের মাদার প্ল্যান্ট দরকার, তাই না? যেমন মানে গ্রাফটিং এর ক্ষেত্রে আমাদের কিছু মাদার প্ল্যান্ট থাকে, ভালো জাতের আমের গাছ থাকে, যেখান থেকে আমরা প্রতি বছর সায়ন কালেক্ট করি। ঠিক রুট স্টক মানে বার্ডিং এর ক্ষেত্রেও, মানে স্পেশালি গোলাপের ক্ষেত্রে বার্ডিং এর ক্ষেত্রেও আমাদের কিছু মাদার প্ল্যান্ট থাকবে, যেগুলো বছরের পর বছর আমরা হচ্ছে
তোমার যত্ন পরিচর্যার মাধ্যমে আমরা মানে এই সায়ন বার্ড দিয়েই যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন সেই মানে ডেভেলপড সায়ন বার্ড গুলো আমাদের সায়ন মাদার প্ল্যান্ট থেকে সংগ্রহ করতে হবে। তার আগে এই সায়ন মাদার প্ল্যান্টের আমরা কিভাবে তোমার হলো যে যত্ন নিব। তোমরা উইন্টারিং নাম শুনেছো? উইন্টারিং ইন রোজ? না স্যার। শোনো নাই না? আচ্ছা, গোলাপের তোমরা আসলে তোমাদের ফিজিক্যালি তোমরা যদি দেখতে পারতা তাহলে খুব ভালো হতো আর কি। সামনে হয়তো সুযোগ হবে সেটা। ল্যান্ডস্কেপিং সেকশনে আমাদের কিছু মাদার প্ল্যান্ট আছে আর কি। ল্যান্ডস্কেপিং সেকশন, হর্টিকালচার ডিপার্টমেন্টের ল্যান্ডস্কেপিং সেকশনে গোলাপের বাগান তোমরা হয়তো বা দেখেছো কেউ কেউ। সেখানে আমাদের যে গাছগুলো তোমরা দেখো যেগুলোতে ফুল সুন্দর শীতকালে, বিশেষ করে সারা বছরই হয়, বিশেষ করে শীতকালে ফুল হয়, ওগুলো হচ্ছে সায়ন মাদার প্ল্যান্ট। ওখানে অনেকগুলো ভ্যারাইটি আছে, মোর দ্যান 30 ভ্যারাইটিস আছে ভালো জাতের। আমরা কিন্তু ওই গাছগুলো থেকেই হচ্ছে সায়নটা বা বাডটা কালেক্ট করে থাকি এভরি ইয়ার। তো এই গাছগুলো স্পেশালি সামারের পরে আর কি, বর্ষার পরে ডিউরিং দ্য লাস্ট উইক অফ সেপ্টেম্বর অথবা ফার্স্ট উইক অফ অক্টোবরের মাসে যখন বর্ষাকালটা শেষ হয়ে যায়, ঠিক ওই সময় উইন্টারিং করা হয়। উইন্টারিংটা কি? উইন্টারিং হলো গাছের রুট এবং শুট প্রুনিং করার মাধ্যমে গাছকে জোর করে ডরমেন্ট কন্ডিশনে নিয়ে যাওয়া, ঠিক আছে, যে মানে ডরমেন্ট কন্ডিশনে নিয়ে যাওয়া। স্পেশালি এটা আসলে যেহেতু মানে উইন্টার সিজনের দিকে করা হয়, এই থেকে হয়তো বা নামটা এসে থাকতে পারে, বাট স্পেশাল ব্যাপারটা হলো যে ডালপালা ছাঁটাই করার মাধ্যমে এবং রুট ছাঁটাই করার মাধ্যমে মানে ওই গাছটাকে জোর করে ডরমেন্ট কন্ডিশনে নিয়ে যাওয়া, ঠিক আছে। শীতায়ন মানে গোলাপ গাছের শীতায়ন, অর্থাৎ এটা আসছে ওই যে মানে যেমন হচ্ছে ফ্রগ মানে বছরের একটা পার্টিকুলার সময় কিন্তু কি করে, ঘুমায় না, মানে গর্তে ঢুকে যায় এবং সে কিন্তু আর বের হয় না, ঠিক এরকম আর কি। ইয়েস, তো ঠিক গোলাপ গাছে বাংলাতে বলে গোলাপ গাছের শীতায়ন করা, অর্থাৎ জোর করে এটাকে ডরমেন্ট কন্ডিশনে নিয়ে যাওয়া আর কি। আচ্ছা, তাহলে অক্টোবর মাসের দিকে বা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে গোলাপ যে মাদার প্ল্যান্টটা থাকবে সেটা জাস্ট 8 থেকে 10 সেন্টিমিটার, মানে মানে মেইন একে গোড়ার দিকে 8 থেকে 10 সেন্টিমিটার দিকে, বাকি পুরো গাছটা সর্বোচ্চ 15 সেন্টিমিটার মতো রাখা হয়, রেখে উপরের যে পুরো অংশটা পুরোটাই একবারে ছাঁটাই করে দেওয়া হয়, ডালপালা টোটালি একদম হার্ড প্রুনিং করে দেওয়া হয়। পাশাপাশি গাছের গোড়াটা কোদাল দিয়ে খুঁড়ে গাছের যে এক্সট্রা যে অতিরিক্ত যে রুট সিস্টেম যদি অনেক লম্বা লম্বা হয় তাহলে রুটেরও কিছু অংশ রেখে বাকি অংশগুলো সুন্দর করে কেটে দেওয়া হয়, ঠিক আছে। এখন যদি গাছ মানে মনে হবে কি গাছটা তুমি টোটালি মাটি থেকে তুলে ফেলছো আর কি, রুট শুট দুটোই মানে প্রুনিং করা হয়। তো এই অবস্থায় যদি করা হয় তাহলে ওই গাছটা মানে সাময়িকভাবে কিন্তু কি হবে, এবং এটাকে ওপেন করে রাখা হয়, মানে মাটি দিয়ে ঢেকে রাখা না, জাস্ট খুলে রাখা হয় আর কি, মাটিটা গাছের গোড়ার মাটিটা খুলে রাখা হয় অতিরিক্ত মানে ডালপালা এবং পাশাপাশি রুট মানে প্রুনিং হার্ড প্রুনিং করার পরে এটাকে 1 সপ্তাহের জন্য সূর্যের নিচে টোটালি উন্মুক্ত করে রাখা হয়। এই অবস্থায় কিন্তু গাছটা আর খাবার পাবে না, পানি পাবে না, কিছুই দেওয়া হয় না, তাহলে স্বাভাবিকভাবে সে ডরমেন্ট কন্ডিশনে চলে যাবে। এটার উদ্দেশ্য হলো ওই মাদার প্ল্যান্ট গুলোকে রিজুভেনেট করা আর কি, প্রতি বছর এটাকে রিজুভেনেট করা, যাতে করে সে ভালো পরবর্তীতে এই মানে মানে উইন্টারিং করলে মানে যে ফ্রেশ যে তার মানে ডালপালা দিবে সেইখান থেকে ভালো কোয়ালিটির বাট পাওয়া যায়, এটা হলো উদ্দেশ্য। তারপর কি হয়, 1 সপ্তাহ পরে আবার ওই গাছের গোড়ায় যে মাটি আমরা খুঁড়ে রেখেছি সেটার সঙ্গে গোবর সার, খৈল, টিএসপি এবং এমওপি, ইউরিয়া আমরা পরে দিব, এই 4টি মানে ফার্টিলাইজার্স এবং অর্গানিক ম্যানিউরস, স্পেশালি খৈলটা মানে বেটার আর কি, মানে সুন্দর করে আবার ওই মাটির সঙ্গে মিক্সচার করে অ্যানাদার 1 উইক আর কি, অ্যানাদার 1 উইক মাটিটাকে মিক্সচার করে রাখা হয় আর কি, যাতে করে সারটা সহজে পচে যেতে পারে। পচে যাওয়ার পরে এই অর্গানিক ম্যানিউরসটা তখন ওটা দিয়ে আমরা আবার সুন্দর করে গাছের গোড়াটাকে ঢেকে দিব। ঢেকে দিলে যেটা হবে, এই যে 10-15 দিন মানে গাছটা খাবার পায় নাই অথবা পানি পায় নাই, কিছুই পায় নাই, যখন সে নতুন করে আবার এরকম সার মাটি খাবার পাবে তখন কিন্তু তার মানে মানে গ্রোথটা মানে সাডেনলি খুব বেটার হবে আর কি, ঠিক আছে। এবং নতুন যে ডালপালাগুলো হবে এগুলো খুব হেলদি হবে, এগুলো মানে কোনো রোগবালাই থাকলে স্বাভাবিকভাবে প্রুনিং ট্রেনিং করলে তো তোমার হচ্ছে যে মানে পোকামাকড়, রোগবালাই এগুলো দূর করা যায়, সেটা একটা মানে উপকারিতা আর কি।
ঠিক সারাদিন আমরা রোজা থাকার পরে যেমন সন্ধ্যাবেলায় মনে হয় অনেক কিছু খাই এরকম একটা ইয়ে আসে, তো ঠিক গাছের ক্ষেত্রেও কিন্তু এরকম ফিলিংস হবে যে 8-10 দিন 10-15 দিন যখন সে এরকম খাবার পাবে না, হঠাৎ করে খাবার পেলে কিন্তু সে দ্রুত মানে সেগুলো ট্রাই করবে আর কি, সে অ্যাকসেপ্ট করার জন্য আর কি, এবং সে তার ডালপালা এবং ইয়ে ভালো ফ্রেশ হবে, ভালো ডালপালা তৈরি হবে, এবং সেই ডালপালা থেকেই কিন্তু আমরা হচ্ছে তোমার সায়ন বাট কালেক্ট করবো, এবং এটা হইতে প্রায় 40 থেকে 45 দিন পর, অর্থাৎ আমরা যখন ঢেকে দিলাম তারপর 40 আর 1.5 থেকে 2 অ্যারাউন্ড 1.5 মাস পরে আবার নতুন ডালপালা হলো, তারপর সেই ডালপালা থেকে আমরা সায়ন কালেক্ট করলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা রুট স্টকটা যখন ওল্ড প্ল্যান্টস গুলো কেটে দিলাম এবং তার যে নতুন ডালপালা হলো সেগুলো কিন্তু হলো কোন সময়, ঠিক এরকম ডিসেম্বরের দিকে, অ্যারাউন্ড ডিসেম্বর জানুয়ারির দিকে। আবার অক্টোবরে যেহেতু আমরা মানে অক্টোবরে যেহেতু উইন্টারিং করবো, অক্টোবর থেকে ঠিক আবার এরকম 1.5 মাস বা 2 মাস সময় পর আবার নতুন ডালপালা হবে, ফ্লাওয়ারিং ব্রাঞ্চ হবে, যেখান থেকে আমরা হচ্ছে যে সায়ন বাট নেবো, সেটাও কিন্তু ঠিক ডিসেম্বরের দিকে। অর্থাৎ টাইমটা কিন্তু রুট স্টক এবং সায়নের যে টাইমটা সেটা ম্যাচিং হয়ে গেল, দুই ডালপালারে মানে ডালেরে হচ্ছে সায়ন এবং রুট সায়ন শুট বা রুট স্টক শুট যেটাই বলো আর কি, সেটার মানে বয়সটা সিমিলার হয়, এই জন্য সেম ফিজিওলজিক্যাল কন্ডিশনে থাকে, যেটা হলো বার্ডিং সাকসেসফুল হতে হেল্প করে। ওকে, এভাবে আমরা হচ্ছে সায়ন মাদার প্ল্যান্টের এটা প্রতি বছরই করতে হয় এই ম্যানেজমেন্টটা আর কি সায়ন। স্যার একটা কোশ্চেন আছে। ইয়েস স্যার, এখানে উইন্টারিং করলে প্ল্যান্টটা মারা যায় না কেন? মানে এখানে খাবার টাবার না দিলে ন্যাচারালি দেখা যায় যে একটা প্ল্যান্ট মারা যেতে পারে, এখানে মারা যায় না কেন? আসলে মারা যায় না বললে একেবারে ভুল হবে। ইনিশিয়ালি আমরা প্রথম ফার্স্ট ফিউ ইয়ার্স এই মানে সায়ন মাদার প্ল্যান্ট গোলাপের ক্ষেত্রে ডেভেলপ করা ইজ রিয়েলি টাফ, ঠিক আছে। প্রথম কয়েক বছর দেখা যায় যে তুমি যখন এস্টাবলিশ করতে যাবা দেখবা কিছু গাছ মারা যেতে পারে, তবে জেনেটিক্যালি আসলে মানে গোলাপ গাছটা ঠিক ইয়ার মতো কি বলে হলো তোমার যে বড়ই গাছ যেমন হার্ট প্রনিং সহ্য করতে পারে, ঠিক গোলাপ গাছটাও হার্ট প্রনিং সহ্যক্ষম আর কি, যেটা অন্য গাছে তুমি যদি করো হার্ট প্রনিং তাহলে কিন্তু বাঁচবে না, মরে যাবে, ঠিক আছে। তুমি যদি আম গাছে হার্ট প্রনিং করো, তুমি যদি ইদানিং করা হচ্ছে আর কি, এটা একটা টেকনোলজি শুরু হয়েছে, অনেক গাছ আছে, তুমি কাঁঠালে যদি হার্ট প্রনিং করো, তুমি আরো কিছু গাছ আছে যেগুলো কিন্তু হার্ট প্রনিং সহ্য করতে পারবে না, মরে যাবে। ঠিক গোলাপ মানে আবার বড়ই গাছে তুমি টোটাল সব ডালপালা যদি কেটে দাও, স্টেমের জাস্ট কিছু অংশ রেখে দাও, তাহলে ওইটা কিন্তু মরবে না, কারণ ওটা জেনেটিক্যালি হার্ট প্রনিং সহ্যক্ষম আর কি, ঠিক আছে। ঠিক গোলাপ গাছটাও এরকম, তুমি রুট প্রনিং শুট প্রনিং করলেও এই গাছটা মরে না, কারণ এটা জেনেটিক্যালি হচ্ছে মানে হার্ট প্রনিং সহ্যক্ষম। তারপরেও একেবারে যে সব গাছ মরে না তা না, অনেক সময় দেখা যায় কোনো কারণে তুমি যদি মানে একদম যতটুকু স্টেম বা যতটুকু রুটের অংশ রাখা দরকার তার চেয়ে বেশি কেটে ফেলো, বেশি ছেটে ফেলো, তাহলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। ওকে স্যার, এমনিতে তো স্টেম কাটলেই হয়, তাহলে আবার রুট কাটার কি দরকার হচ্ছে গাছকে শুধু শুধু কষ্ট দেওয়া? কারণ আমাদের উদ্দেশ্য যে হলো গাছকে জোর করে ডরমেন্ট কন্ডিশনে নিয়ে যাওয়া। তুমি যদি রুট রাখো তাহলে তো রুট থেকে সে মাটি থেকে খাবার নিবে আর কি। আমরা চাবো যে এই সময়টাকে টোটালি কোনো খাবার না দিয়ে গাছটাকে স্ট্রং করা আর কি, মানে এটাকে হার্ডেনিং করা আর কি, ঠিক আছে। দ্যাটস ওয়াই মানে তোমার হচ্ছে যে এই উইন্টারিংটা বা রুট প্রনিংটা করা হয় আর কি। ওকে স্যার। আচ্ছা, এখন প্রিপারেশন অফ সায়ন এন্ড রুট স্টক, এটা আমি আসলে ছবি দেয়া আছে, আমি ছবিতে তোমরা দেখলে বুঝতে পারবা। বা প্রসিডিউর অফ টি বার্ডিং ইন রোজ, এইখানে দেখো। আচ্ছা, তোমরা ইউটিউবে দেখেছো যে টি আকৃতির কাট দেওয়া হয় তোমার রুট স্টকে, এটা হচ্ছে প্রিপারেশন অফ রুট স্টক। অর্থাৎ রুট স্টক তো বুঝতেই পারলা এখন, মানে স্টেম কাটিং থেকে তৈরিকৃত যে মানে চারা গাছ, সেটার পার্টিকুলার একটা সুন্দর ডালের মধ্যে আমরা প্রথমে টি আকৃতির কাট দেবো। টি আকৃতির এরকম করে লম্বা করে 1 ইঞ্চি মানে প্রায় 1 ইঞ্চির মতো আর কি, 1 ইঞ্চি বা 2 থেকে 2.5 সেন্টিমিটার লম্বা করে কাট দিব। প্রথমে একটা হরাইজন্টাল কাট দেবো, তারপর ভার্টিক্যাল কাট দেবো, যেটা টি আকৃতির হবে। দিলেই তো আর হবে না, কি করতে হবে, বাকলের সঙ্গে আমরা বলেছি যে বাটটাকে কিন্তু মানে বা বাকলটাকে বাকলের সঙ্গে মিলে যেতে হবে। তারপর ধীরে ধীরে চাকুর মাথা দিয়ে আমরা খুঁচিয়ে খুঁচিয়ে এই বাকলটাকে খুব কেয়ারফুলি, মানে স্টেমটাকে বা বাকলটাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। আমরা জাস্ট মানে চাকুর মাথা দিয়ে আস্তে আস্তে যদি এরকম করে মানে একটু প্রেসার দিই, তাহলে ফ্ল্যাপ এটা একটু খুলে যাবে, ভিতরটা বাকলটা আলগা হয়ে যাবে। এরপর সায়ন যেটা, এই দেখো শিল্ড শেপ, এই যে শিল্ড যেটা তোমরা বললা আর কি, যে কি বর্ষা বা যাই হোক আর কি, শিল্ড শেপ সায়ন। এই সায়ন এই যে যেহেতু এই যে বিট অফ পাতা কেটে দেওয়া হয়েছে, পাতার গোড়ায় তো থাকে বাট, তাই না, পাতার গোড়াতে বাট থাকে, এরকম শিল্ড আকৃতির আমরা ঠিক ওই যে সায়ন মাদার প্ল্যান্ট থেকে শিল্ড আকৃতির সায়ন কালেক্ট করব। ওকে,
একই মাপের, এটা যদি তোমার এরকম লম্বায় 2 সেন্টিমিটার হয়, ঠিক সায়নটা মানে বার্ক সহকারে 2 সেন্টিমিটার মতোই লম্বা হবে। এটা কালেক্ট করা হলো, এবং এটা কালেক্ট করার পরে খুব বেশিক্ষণ সময় কিন্তু নেওয়া যাবে না। গ্রাফটিং তুমি ধীরে সুস্থে করলে খুব একটা সমস্যা নাই, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে করলেও অসুবিধা নেই, কিন্তু বার্ডিং তোমাকে উইদিন 5 মিনিটস এটা করতে হবে। কারণ হলো এই বাকলের নিচে তো ক্যাম্বিয়াম থাকে, তাই না, বা স্টেমের উপরে অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে। ক্যাম্বিয়ামটা কিন্তু দ্রুত শুকিয়ে যায় বাকলের নিচে যেটা। এখন যদি তোমার ক্যাম্বিয়াম শুকিয়ে যায় তাহলে কিন্তু শুকিয়ে যায় আর কি, তাহলে মানে এই বাটটা কিন্তু এই মানে এটার সঙ্গে মিলবে না বা জোড়া লাগবে না। এই জন্য খুব তাড়াতাড়ি মানে রুটিসটাকে কাট দিতে হবে, পাশাপাশি বাকল মানে সায়নটাকে তাড়াতাড়ি উঠাইয়ে এই ফ্ল্যাপস এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ঠিক জাস্ট এইভাবে ছবিতে যেটা দেখানো আছে দেখো। এখন এই আবার খেয়াল রাখতে হবে এই শিল শেপ সায়নের এই বার্কের নিচে যেন কোনো কাট না থাকে, বা মানে মানে উডের যেন কোনো অংশ না থাকে, তাহলে কিন্তু জোড়া লাগবে না। আমাদের উদ্দেশ্য হলো এই বাকলের সঙ্গে এই বাকলের মানে ইয়ে করা, এটা আমরা তুলবো, এই ঠিক এই জায়গায় বসিয়ে দিব, ঠিক আছে। ঠিক এইভাবে ফ্ল্যাপের মধ্যে আস্তে করে ঢুকিয়ে ভিতরে আস্তে আস্তে যদি প্রেসার দেওয়া যায় তখন সুন্দর মতো এটা ভিতরে ঢুকে যাবে। এখানে বলছে দ্যাট শিল পিস ইজ ইনসার্টেড বাই পুশিং ইট ডাউনওয়ার্ড আন্ডার দ্য 2 ফ্ল্যাপস, অর্থাৎ ওই যে ফ্ল্যাপ আমরা খুললাম অফ বার, তারপর সুন্দর মতো এটা ভিতরে ঢুকে দেওয়া হলো। কিন্তু খেয়াল রাখতে হবে যে বারটা থাকবে, অর্থাৎ এই যে ইয়ের গোড়ায় কি বলে মানে যে একটা ডালের গোড়ায় বা একটা পাতার গোড়ায় যে বারটা থাকবে, সে বার যেন আবার হলো তোমার এই যে ও আচ্ছা ঢুকে দেওয়া হলো। দেওয়ার পরে এই অবস্থায় রাখা যাবে না, এটাকে সুন্দর করে কিন্তু নাইলন স্ট্রিপ দিয়ে পলিথিন স্ট্রিপ দিয়ে বেঁধে দিতে হবে, যাতে করে জিনিসটা টাইট থাকে, এটা জোড়া লেগে যায়। খেয়াল রাখতে হবে এই যে এখানে দেখো যে বার্ড যেটা, বারটাকে কিন্তু উন্মুক্ত রাখতে হবে, ওপেন রাখতে হবে। বারটাও যদি তুমি বেঁধে দাও তাহলে কি মানে এটা হবে? হবে না। বারটা ঢেকে রাখলে তো হবে না, বারটাকে খোলা রাখতে হবে। আর বাকলের যে উপরে নিচে অংশ, বার্ডের উপরে নিচে অংশ, এটাকে সুন্দর করে পলিথিন স্ট্রিপ দিয়ে বেঁধে দিতে হবে। এইভাবে যদি বেঁধে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে উইদিন 2 টাকে মানে বিক্রি করতে পারবো, অথবা পার্মানেন্ট প্ল্যান্টিং করতে পারবো আর কি। গোলাপ গাছের স্পেশালি এই সময়টাতে, এই মার্চের শুরুর দিকে পার্মানেন্ট প্লেসে এটাকে স্থানান্তর করা হয়। ওকে, স্যার এই এইটা বারটাকে পানির মধ্যে রেখে তো 15-20 মিনিট পরেও লাগানো যেতে পারে না? না, লাগানো 15-20 মিনিট পরে লাগানো যেতে পারে, তাতে করে সার্ভাইভিলিটিটা কমে যায়। কারণ ওই যে ক্যাম্বিয়াম যদি পানিতে ধুয়ে ফেলো তুমি, হ্যাঁ, ক্যাম্বিয়াম তো একটা জাস্ট একটা স্লাইমি লেয়ার, তাই না। ক্যাম্বিয়ামটা যদি তোমার চলে যায় তা আলটিমেটলি তো ওটা তোমার তো ইয়ার সঙ্গে জোড়া লাগবে না, বুঝতে পারছো। কাজে এটা তোমার 20 মিনিট এটা করা যাবে না, উইদিন 5 মিনিটস এর মধ্যে করতে হবে। কোনো পানি টানি কিছু ইউজ করা যাবে না। তোমার যদি একটা নষ্ট হয়, সে ফর এক্সাম্পল নষ্ট হলো, সেটা নষ্ট হলো, তুমি বাট তো তোমার একটা মানে মাদার প্ল্যান্টের মধ্যে অসংখ্য বাট থাকে, তাই না। তুমি আর একটা বাট কালেক্ট করলা, কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রেখে এটাকে তাজা রাখার কোনো মানে ইয়া না আর কি এটা। কারণ ওই তোমার ক্যাম্বিয়ামটাই আসল, তো ক্যাম্বিয়ামে যদি তোমার নষ্ট হয়ে যায় তাহলে তোমার এখানে বাকলটা তাজা রেখে লাভটা কি, বুঝতে পারছো। স্যার এর পূর্বে স্লাইডে একটু দেখালে ভালো হতো। বুঝিনি, এর পূর্বে স্লাইডটা একটু দেখালে ভালো হতো এটা স্যার। না স্যার, চিত্রটা চিত্রটা, হ্যাঁ বলো। স্যার এই যে এখানে ডান দিক থেকে সেকেন্ড, হুম, এই যে এটা একটু বুঝলাম না এই টার্মটা। ডান দিক থেকে সেকেন্ড বলতে কোনটার কথা বলছো? ছবিটার কথা হ্যাঁ, বলতেছো? ইয়েস স্যার এটা মানে এই যে দ্বিতীয় এই ছবিটা, জি স্যার। মানে কি লেখাটা সেটা বোঝো না। আনটিল এখানে বলছে আনটিল দ্য হরাইজন্টাল কাটস অন দ্য শিল্ড এন্ড দ্য স্টক আর ইভেন, মানে ও আচ্ছা তুমি এটা বোঝো না। আচ্ছা, অর্থাৎ তুমি রুটি স্টকের যে ডায়ামিটার, হ্যাঁ, এটার যে ডায়ামিটার আর সায়ন মাদার মানে না, এটা তো মেইনলি রুটি স্টক, এটা রুটি স্টক আর কি। এখানে কোন জিনিসটা বোঝানি বলো, একটু ক্লিয়ার করে বলো। স্যার এখানে এই বাডিংটা যে বাইন্ড করা হলো তার পাশে যে চিত্রটা, হ্যাঁ সেটা। ও আচ্ছা, আসলে হচ্ছে কি বুঝতে পারছি। তুমি যখন শিল শেপ সায়নটাকে যখন তুমি রুটি স্টকের ভিতরে যে বাকলের নিচে ঢুকিয়ে দিবা,
তখন দেখতে আসলে এইরকম হবে। এটা ছবিতে ওইভাবে বোঝানো হয়েছে। বাস্তবে যখন তুমি প্র্যাকটিস করবা তখন তুমি নিজেই বুঝতে পারবে। এটা ছবিতে আসলে বোঝানো হয়েছে যে এই মানে প্রবেশ করানোর পরে সায়নটাকে রুট স্টকের ভিতর প্রবেশ করানোর পরে তারপর তোমার হচ্ছে যে সায়নের রুট স্টকের যে বাকলটা সায়নের বাকলের উপর সুন্দর মতো বসে যায়, এইটাকে বোঝানোর জন্য আসলে এইভাবে করা হয়েছে। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, এখন কিছু সাবসিকুয়েন্ট অপারেশন আছে নেক্সট মানে বার্ডিং করার পরে, যেমন কেয়ারফুলি 2 সপ্তাহ দেখতে হবে মানে বার্ডটাকে রুট স্টক সায়ন জোড়া লাগানোর পর দেখতে হবে যে বার্ডটা মানে স্প্রাউট হচ্ছে কিনা, ঠিক আছে? যদি কোনো কারণে না হয় তাহলে ঠিক ওই আরেকটা বার্ড কালেক্ট করে ওই স্টেমের মানে সায়নের মানে রুট স্টকের আরেকটি জায়গায় আবার করা যেতে পারে। এটা একটা বার্ডিং একটা সুবিধা যেটা গ্রাফটিং করা যায় না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে যখন সাকসেসফুল হয়ে গেল তখন অ্যাজ আই সেইড যে রুট স্টকের উপরের দিকে মানে যে জায়গায় জোড়া লাগানো হলো তার 2.5 থেকে 3 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার উপরে মানে 2 থেকে 5 সেন্টিমিটার উপরে আর তোমার হচ্ছে মাথাটা কেটে দেওয়া হয় রুট স্টকের। তারপর বাকিটা আর কি মানে আমরা সায়ন বারটাকে আমরা হচ্ছে মানে নতুন একটা প্ল্যান্ট হিসেবে ইউজ করি। রোগ বালাই হলে সেগুলোকে খেয়াল রাখতে হবে, স্প্রে করতে হবে, পেস্টিসাইডস, ফাঙ্গিসাইডস, প্রিকশনস অ্যাজ আই সেড যে খুব যেহেতু সায়ন বার্ড শুড বি কাট স্মুথলি, খুব স্মুথলি কাট করতে হবে, মানে ক্ষতিগ্রস্ত করা যাবে না, এবং স্টকের সঙ্গে রুট স্টকের সঙ্গে 4 থেকে 5 মিনিটের মধ্যে উইদাউট ইনজুরি ছাড়া জোড়া লাগাইতে হবে। ওকে, যেহেতু ক্যাম্বিয়ামটাকে যাতে শুকিয়ে না যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, এইভাবে আমরা হচ্ছে একটা বার্ডিং গোলাপের ক্ষেত্রে করতে পারি আর কি। স্যার বার্ডিং তাহলে তোমরা বার্ডিং করার কি দিনের কোনো নির্দিষ্ট টাইম আছে, মানে বিকালের দিকে বা সকালের দিকে এরকম? ফ্যান্টাস্টিক কোশ্চেন। দুপুর বেলায় না করলেই ভালো, কারণ ওই রকম গরম বেশি থাকে, খুব তাড়াতাড়ি বাট মানে তোমার এই যে ক্যাম্বিয়াম বা বাটটা শুকে যায় আর কি। বেটার আইদার সকালে করা অথবা পরন্ত বিকালের দিকে করা আর কি। ওকে স্যার। তুমি করতে পারবা ছায়া, তুমি ধরো মানে মোটামুটি ধরো যদি ছায়া থাকে বা ছায়ার ব্যবস্থা করতে পারো তাহলে করতে পারো, আদারওয়াইজ দুপুরে না করাটাই ভালো, হয় সকালে করা হয়, না হলে তোমার হচ্ছে যে বিকালের দিকে করলে ভালো আর কি। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এই গেল হচ্ছে টি বার্ডিং ইন রোজ। এরপর আরেকটা মানে জাস্ট এটা অপোজিট আসলে ইনভার্টেড টি বার্ডিং। আমি মানে সবগুলো অত ডিটেল আলোচনা করবো না, যেহেতু আমরা প্র্যাকটিস করবো, স্পেশালি প্র্যাকটিক্যালি তোমার টি বার্ডিং করবো, প্যাচ বার্ডিং, রিং বার্ডিং করবো, কাজে ওগুলো আমি বেশি আলোচনা করবো, বাকিগুলো জাস্ট টাচ করে যাবো আর কি। ইনভার্টেড টি বার্ডিংটা হচ্ছে জাস্ট টি বার্ডিং ইন যেটা আমরা করলাম এটার অপোজিট, ইনভার্টেড, অর্থাৎ উল্টে যদি দাও, অর্থাৎ মানে ওইখানে শিল্পের সানটাকে এভাবে প্রবেশ করানো হলো আর এখানে টি কাটটা হরাইজন্টাল মানে যে রুট স্টকের কাটটা দেওয়া টি কাটটা সেটা উল্টা টি বার্ডিং এটা বলা হয়, উল্টা দিকে করা হয়। এটাই পার্থক্য, বাকি সব কিছু প্রসিডিউর সেম। প্যাচ বার্ডিং ইন জুজুবি। আচ্ছা, আমাদের আসলে আজকে ক্লাসই শেষ হবে না, আরেকটি ক্লাস লাগবে আর কি। নো প্রবলেম, এটা হলো আমরা আরেকটা ক্লাস করবো নেক্সট বুধবারে। প্যাচ বার্ডিং বা রিং বার্ডিং সম্পর্কে তোমরা কি কখনো শুনেছো? টি বার্ডিং তো যাই হোক তোমরা দেখেছো বা ইউটিউবে ইয়ে করেছো। প্যাচ বার্ডিং, রিং বার্ডিং বিশেষ করে মানে বড়ের ক্ষেত্রে যেটা করা হয় ব্যাপকভাবে জুজুবিতে। স্যার, রিং বার্ডিং এর ক্ষেত্রে ডালটা চারপাশে কাটা হয়, তারপরে বাটটা মানে রিং আকারে বসিয়ে দেওয়া হয়। ইয়েস, আর ঠিক ওইটাই যখন প্যাচ বার্ডিং হয় তখন হলো প্লেট আকারে আর কি, জাস্ট রেক্ট্যাঙ্গল ফর্মে। রিং এর ক্ষেত্রে যেমন চক্রাকারে তোমার বাকলটা মানে বারটাকে বাকল সহকারে উঠানো হয় ফ্রম সায়ন, তারপর রুট স্টকের সঙ্গে ঠিক একইভাবে চক্রাকারে আগে রুট স্টক থেকে বাকল তুলে ওই জায়গায় হচ্ছে সায়ন বাকল সহকারে বসিয়ে দেওয়া হয়। প্যাচ বার্ডিং এর ক্ষেত্রে চক্রাকারে পুরোটা না করে শুধুমাত্র একটা রেক্ট্যাঙ্গল শেপ বা প্লেট শেপ সায়নটাকে উঠানো হয়। এটাই হচ্ছে মেইন পার্থক্য। বাকি কিন্তু প্যাচ বার্ডিং, রিং বার্ডিং অলমোস্ট সেম, সিমিলার, এবং একই গাছেই কিন্তু করা হয়। তোমার জুজুবিতে মেইনলি তোমার হচ্ছে প্যাচ বার্ডিং বা রিং বার্ডিং করা হয়। প্যাচ বার্ডিং আর রিং বার্ডিং এর একটু সুবিধা কি, যেহেতু পুরো বাকলটাকে চক্রাকারে তুলে জোড়া লাগানো হয়, এই জন্য এটা মানে তোমার সাকসেস হওয়ার মানে পার্সেন্টেজটা বেশি থাকে, যেহেতু পুরো স্টেমটাতেই হচ্ছে বাকলটা হচ্ছে তোমার হচ্ছে লেগে থাকে, যে কারণে সাকসেস একটা বেশি। আদারওয়াইজ মানে বাকি সবকিছু মোরালেস সেম। আচ্ছা, তাহলে প্যাচ বার্ডিং আবার আরেকটা ব্যাপার আছে। প্যাচ বার্ডিং হচ্ছে মানে মোস্টলি মানে সিম্পলেস্ট মেথড আর কি, খুব সহজে যেটা করা, তুমি জাস্ট এক জায়গা থেকে বাকল সহ একটা বার্ড বাকল সহ তুলে নিয়ে আসলা ঠিক রুট স্টকের সঙ্গে ওই একই সাইজের একই জায়গায়, মানে একটু পরিষ্কার জায়গায়
বাকল তুলে সেখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এটাই আর কি, খুব ইজিলি করা যায়, খুব দ্রুত করা যায়। আর পেঁয়াজ বার্ডিং সাধারণত আমরা প্র্যাকটিস করি মানে স্পেশালি কিছু মানে ফ্রুট প্ল্যান্ট যেমন জুজুবিতে করা হয়, গুয়াভাতে করা হয়, সাইট্রাস বা লেমনে করা হয়, আমরা প্র্যাকটিস করেও দেখাবো তোমাদের, ঠিক আছে? খুব সহজে করা যায়। এবং জুজুবিতে কখন করা হয় সেটা আমি পরে আসবো। যেমন টাইম অফ পেঁয়াজ বার্ডিং, আমরা যেহেতু এখানে জুজুবির কথা বলেছি কাজে জুজুবিটা নিয়ে আলোচনা করি, যেহেতু এটাতে সবচেয়ে কমার্শিয়ালি মানে প্র্যাকটিস করা হয় আর কি প্যাচ বার্ডিং আর রিং আচ্ছা। বার্ডিং সেম? এখন এখানে বুঝি নাই স্যার, প্যাচ বার্ডিং আর রিং বার্ডিং সেম? সেম না, আলাদা। এখানে হচ্ছে এই যে সায়নটাকে আমরা এই যে এটা হলো প্যাচ আকারে মানে রেক্টাঙ্গল ফর্মে আমরা সায়ন নিয়ে এসে রুট স্টকের সঙ্গে জোড়া লাগাবো। আর রিং বার্ডিং এর ক্ষেত্রে ছবি দেখায় রিং আকৃতির সায়ন নিয়ে এসে বাড সহকারে জোড়া লাগানো হয়, বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা এখন দেখো আমরা বলেছি এখানে বলেছি যে ইট ইজ প্র্যাকটিস ফ্রম এপ্রিল টু জুলাই, যদিও এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বলা আছে তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে করলেই বেস্ট, মানে স্প্রিং এ, স্পেশালি স্প্রিং টাইমে, এট দ্য এন্ড অফ স্প্রিং এ আর কি। এখন জুজুবির দেখো, কারণ আমরা বড়ই খাই কোন সময়, কোন সময় আমাদের দেশে বড়ই আমরা হারভেস্ট করি বা কোন সময় খাই, কোন সময় হারভেস্ট করি বড়ই? শীতকালে। এখন স্যার এখন বসন্তকালে। শীতকাল তো তুমি শীতকাল তো আসলে শুরু হয় ধরো নভেম্বর থেকে, নভেম্বরে কি করে ফাল্গুন মাসের শুরু থেকে ফেব্রুয়ারি হারভেস্ট মার্চ শুরু হয়। মাসে হবে। ফেব্রুয়ারি মাসে এক্স্যাক্টলি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে আমরা হচ্ছে বড়ইটা হারভেস্ট করি, মানে হারভেস্ট করি যেটা আর কি ম্যাচিউর বড়ই, ম্যাচিউর জুজুবি। এর আগে তুমি করতে পারো সেটা অন্য জিনিস, কিন্তু মেইনলি হারভেস্ট করা হয় ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, হারভেস্ট করার পরে বড়ই গাছে প্রতি বছর যেমন যে উইন্টারিং যেমন গোলাপে করা হয়, বড়ই গাছে কিন্তু তুমি না করলে সেটা ভিন্ন কথা, মানে ইল কম হবে, আকারে ছোট হবে, কিন্তু বড়ই গাছে প্রতি বছর ফ্রুট হারভেস্ট শেষ হলো সাথে সাথেই নিয়ম হলো হার্ড প্রুনিং করে দেওয়া, মানে একটা পুরো ছাঁটাই করে দেওয়া, মানে নেড়ে করে দেওয়ার মতো আর কি। জাস্ট মেইন ট্র্যাঙ্কটাকে রেখে যত ছোট ডালপালা আছে সব কেটে দিবা, কারণ বড়ই গাছে মানে হার্ড প্রুনিংটা সহ্যক্ষম, ঠিক আছে? এরপর যে নতুন ডালপালা হবে সেগুলো থেকে আবার কিন্তু পরের বছর ভালো মানে কোয়ালিটি সম্পন্ন ফ্রুট সেটিং হবে, ফ্লাওয়ারিং ফ্রুট হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি তোমার কি বলে, আমরা যদি ফেব্রুয়ারি মাসে হারভেস্ট করি, হারভেস্ট করার পর যদি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা মানে কি করে দেই, তোমার হচ্ছে মানে হার্ড প্রুনিং করে দেই, তাহলে এই নতুন ডালপালা হতে 1.5 থেকে 2 মাস সময় লাগবে, অর্থাৎ অ্যারাউন্ড এপ্রিল মাসের দিকে হচ্ছে নতুন ডালপালা হবে। ওই ডালপালা থেকে হচ্ছে আমরা কি করব, তোমার ওই সায়ন বাটটা কালেক্ট করে নিয়ে আসবো। ওকে, ওই বাট থেকে আমরা ওই ডালপালা থেকে আমরা ফ্রেশ ভালো কোয়ালিটির সায়ন বাট পাওয়া যায়। এবং ওই সময় হচ্ছে যেহেতু সেলের অ্যাক্টিভিটি বেশি থাকে, মানে প্ল্যান্টের অ্যাক্টিভিটি, সেল অ্যাক্টিভিটি বেশি থাকে, ঠিক আছে? ওই সময় হচ্ছে সহজে বাকলটাকে আলাদা করে নিয়ে আসা যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা মানে পেঁয়াজ বার্ডিং প্র্যাকটিস করি ইন জুজুবিতে, স্পেশালি তোমার হচ্ছে এপ্রিল মে মাসের দিকে। এইখানে ডাবল ব্লেডেড নাইফ বলা হয়েছে, যেহেতু সমান ভাবে কাটার জন্য ডাবল ব্লেড নাইফ ইউজ করা হয়। বাকলের সাইজটা যেহেতু পেঁয়াজ আকৃতির, এই যে এইভাবে মানে সমান আকৃতি, এখান থেকে আমরা তুলবো, আবার এইটা এখানে বসাবো, কাজে এটা সাইজটা সেম হতে হবে। এই জন্য ডাবল ব্লেড নাইফ, সায়ন রুট স্টক তো লাগবে, পলিথিন স্ট্রিপ লাগবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমরা একটা কোশ্চেন হয়তো আই উড এক্সপেক্ট মানে কোশ্চেন ফ্রম ইউ দ্যাট তোমরা কি বলে যে সায়ন এবং রুট স্টক মানে পেঁয়াজ বার্ডিং এবং রিং বার্ডিং কোন কোন গাছের ক্ষেত্রে প্র্যাকটিস করা হয়? আমি বললাম যে পেঁয়াজ বার্ডিং, রিং বার্ডিং, মানে টি বার্ডিং আমরা প্র্যাকটিস করলাম গোলাপের ক্ষেত্রে, কিন্তু টি বার্ডিং কেন তোমার হলো যে জুজুবি বা অন্যগুলোর ক্ষেত্রে ইউজ করা যাবে না? অথবা পেঁয়াজ বার্ডিং যদি সহজেই হয়, হ্যাঁ, তাহলে গোলাপের ক্ষেত্রে কেন পেঁয়াজ বার্ডিং ইউজ করবো না? পেঁয়াজ বার্ডিং তো সহজ, তুমি একটা রেক্টাঙ্গল ফর্মে, একটা শিল্ড ফর্মে একটা বাকল মানে বাট তুলে নিয়ে আসা যতটা কঠিন, এই পেঁয়াজ ফর্মে তো সহজেই তুলে নিয়ে আসা যায়, তাহলে তুমি এটা কেন ওটা করবা না? আমি কি তোমাদের আর রোজের ক্ষেত্রে যে বারটা হয় সেটা নোডে হয়, ওই ক্ষেত্রে তো আমি রিং আকৃতিতে কাট দিতে পারবো না। ইয়েস, আচ্ছা, আর এনিথিং এলস? আমি যদি পেঁয়াজ বার্ডিং, আমি যদি জুজুবিতে টি বার্ডিং করতে চাই তাহলে কি হবে? বড় যদি টি বার্ডিং করতে চাই তাহলে কি হবে? স্যার, টি বার্ডিং হবে তো মনে হয়। হবে? শিওর? জি স্যার, কিন্তু প্যাচ বার্ডিং গোলাপে হবে না, কারণ গোলাপের স্টেমটা একটু চিকন হয়।
হুম রেক্টেঙ্গুলার শেপে তো ওইভাবে কাটা যাবে না। এটা একটা কারণ তুমি যেটা বলেছো সেটা ঠিক আছে। আরেকটা হলো যে তুমি যদি মানে 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 এই যে এটা খেয়াল করতে হবে যে কোনটার বাকল হচ্ছে চিকন আর কোনটার বাকল হচ্ছে মোটা, ঠিক আছে? জাস্ট থাম্ব রুল মাথায় রাখবা, টি বাডিং করা হয় যে সমস্ত গাছের বাকল হচ্ছে পাতলা, ওকে, থিন বার্কড প্ল্যান্ট এর ক্ষেত্রে টি বাডিং, আর থিক বার্কড প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে প্যাচ এন্ড রিং বাডিং। কারণ তুমি জুজুবিতে যদি তুমি টি বাডিং করতে চাও তাহলে তোমার ইজিলি ওই চিজা কাট যখন দিবা তখন কিন্তু বাকলটা সহজেই ফেটে যাবে, আর বুঝতে পারছো? তুমি যে টি আকৃতির কাট দিয়ে ওখানে ফ্ল্যাপসে ইয়ে করতে চাও তাহলে এটা এত সহজে করা যাবে না, যেটা যত সহজে টিপ মানে গোলাপের ক্ষেত্রে করা যাবে, বুঝছো? আবার উল্টা তুমি যদি মানে মানে গোলাপের ক্ষেত্রে প্যাচ বাডিং করতে চাও তুমি যেটা বলেছো তখন সেটা কারেক্ট, কারণ হলো ওইখানে মানে বারটা ইয়ে ডালটা খুব চিকন, সেখানে তুমি প্যাচ আকারে বা রিং আকারে এত সহজে বাকল তোলাটা সম্ভব না, ওকে? এই জন্যই আসলে থিন বার্ক প্লান্টের ক্ষেত্রে টি বাডিং, থিক বার্ক প্লান্টের ক্ষেত্রে প্যাচ অর রিং বাডিং, এই জিনিসটা খেয়াল রাখা, ঠিক আছে? আচ্ছা, এখন প্রসিডিউর এখানে অনেক কথা লেখা আছে, আমি মানে এইভাবে যাব না, আমি সরাসরি ছবিতে যাব আর কি, ছবি দেখলেই তোমরা বুঝতে পারবা। তাহলে কি হলো, আমরা ডালপালা ছাঁটাই করলাম, নতুন ডালপালা হলো, সেইখান থেকে আমরা হচ্ছে কি বলে আমরা হচ্ছে ইয়া নিব, কি বলে তোমার এই যে সায়ন বাট কালেক্ট করবো আর কি, ওকে? তারপর রুট স্টক, ঠিক রুট স্টকে আমরা এরকম বড়ই খাওয়ার পরে সিডটা মানে পলিথিন ব্যাগে শো করবো, তারপর সেই সিডটা মানে সেখান থেকে চারা হবে, চারা হলে সেই চারা গাছের মধ্যে আমরা হচ্ছে বাটটাকে মানে মোটামুটি 1 ইয়ার অ্যারাউন্ড আর কি তোমার চারা গাছের মধ্যে ওই সায়ন নিয়ে এসে আমরা হচ্ছে বাডিং করে দিব। আর পদ্ধতিটা জাস্ট এরকম হবে, দেখো, রুট স্টক, দিস ইজ এ রুট স্টক, আর দিস ইজ এ সায়ন, এবং এই সায়ন থেকে সায়ন মানে তো আসলে বার্কের অংশ আর বাট আর কি, কাঠ ভিতরে থাকা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। রেক্টাঙ্গল ফর্মে বা প্লেট ফর্মে আমরা তোমার এই সায়ন বাটটাকে বাডি স্টিক বা সায়ন বাডি স্টিক থেকে তুলে নিয়ে আসবো, ঠিক একই রকম সাইজের রুট স্টকের মধ্যে আমরা কাট দিব, তারপর এই বাটটাকে আমরা এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে বাটটাকে ওপেন রেখে বাকি বাকলটাকে সুন্দর করে নাইলন স্ট্রিপ বা পলিথিন স্ট্রিপ দিয়ে বেঁধে দিব। এভাবে বেঁধে দিলে ঠিক যে টি বাডিং এর মতো 2 সপ্তাহ পরে এই পাটটা মানে স্প্রাউটিং হবে, হয়ে হচ্ছে তোমার হচ্ছে কি হবে ইয়ে তৈরি হবে, কি বলে নতুন একটা গাছ হিসেবে, একটা সিঙ্গেল প্ল্যান্ট হিসেবে গ্রো করবে। যখন এটা সাকসেসফুল হয়ে যাবে তখন আমরা এই যে মানে কি বলে রুট স্টকের মাথাটা 2 থেকে 2.5 সেন্টিমিটার রেখে উপরের দিকে কেটে দেবো, ঠিক আছে? আর কিছু যত্ন পরিচর্যা করতে হবে, একটু টাইম টু টাইম খেয়াল রাখতে হবে, রোগবালাই হলে স্প্রে করতে হবে, এবং এই গাছটাকে আমরা অ্যারাউন্ড 2.5-3 মাস পরে আমরা কি বলে পার্মানেন্ট প্লেসে লাগাইতে পারবো অথবা বিক্রি করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে প্যাচ বাডিং। সুবিধা অসুবিধাগুলো আমি অলরেডি আসলে তোমাদের বলেছি। রিং বাডিং এর ক্ষেত্রেও ঠিক একই রকম, সবই সেম, শুধুমাত্র পার্থক্য হলো ইয়েস স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এখানে উইন্টারিং কি কোনো গাছের ফুল ফল বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক? অবশ্যই সহায়ক। ফুল ফল না, ফুল, স্পেশালি উইন্টারিংটা গোলাপে করা হয়, অন্য কোনো প্ল্যান্টে আবার করা হয় না, কিন্তু খেয়াল স্যার বড়াই গাছের ক্ষেত্রে বড়াইয়ে কোনো উইন্টারিং করা হয় না। বড়াই গাছে গিয়ে তোমার ডালপালা এটা কোনো উইন্টারিং বড়াই গাছে প্রুনিং করলাম। হ্যাঁ, প্রুনিং করতে হবে। প্রুনিং করাই হচ্ছে, প্রুনিং এর উদ্দেশ্য হচ্ছে টু ইনক্রিজ ফ্রুটস এন্ড ফ্লাওয়ার সেটিং অ্যাজ ওয়েল অ্যাজ টু ইমপ্রুভ দ্য প্ল্যান্ট, ঠিক আছে? ওকে স্যার, কিন্তু আম গাছে যদি এটা করি তাহলে? হ্যাঁ, করা যায়। ইদানিং তো আম গাছে প্রুনিং করা হচ্ছে, তোমরা হয়তো দেখে থাকবে, তোমরা যখন ক্যাম্পাসে আসবে, রহিম স্যারের বাগানে যাওয়ার যদি সুযোগ হয় কখনো জাম্পলাজিং সেন্টারে, এটা একটা নতুন টেকনিক, একদম ঠিক বড়ই গাছের মধ্যে আম গাছের ডালপালা ধরো অনেক বয়স হয়ে গেছে, 20-25 বছর বয়স হয়ে গেছে, মানে তোমার এই যে মানে গ্রাফটিং প্ল্যান্ট গুলো রোগবালাই হয়ে গেছে, তখন আমরা ডালপালা পুরোটা একদম স্টেমটা রেখে কেটে দিই, তারপর সেখান থেকে যে নতুন ডালপালা হয় সেখানে ম্যাঙ্গো ফ্রুট সেটিং হচ্ছে। ইটস এ ভেরি নিউ রিনোভেশন মেথড। ইন্ডিয়াতে অনেক আগে থেকে করা হচ্ছে, ইদানিং বাংলাদেশে শুরু হচ্ছে আর কি, বুঝছো? স্যার এইরকমই স্যার, আম গাছে যদি এই বছর অনেক আম ধরে কিন্তু পরের বছর আর আম দেখা যাচ্ছে যে ধরতেছে না, আমের মুকুলগুলো সব খুশি হয়ে গেছে কিন্তু মুকুল আসেনি, তো এই ক্ষেত্রে কি করা যায়? ওইটা হলো আমের গাছের অল্টারনেট বিয়ারিং নামে একটা কথা আছে। তোমাদের ওই যে রাব্বানিতে যখন প্রুনিং ট্রেনিং করাবে না, তোমাদের হাতে আমার পরে ছাড়া হবে, তখন এটা স্যার দেখবে অল্টারনেট বিয়ারিং সম্পর্কে ব্যাপক আলোচনা করবে তোমাদের সাথে, তোমরা তখন স্যারকে আরো ডিটেল বলতে। তারপর আমি জাস্ট একটু সংক্ষেপে বলি,
আম গাছের ক্ষেত্রে অল্টারনেট বিয়ারিং নামে একটা কথা, অর্থাৎ এক বছর ধরলে পরের বছর ধরবে না, এটা হচ্ছে জেনেটিক্যাল একটা ক্যারেক্টার, অল্টারনেট বিয়ারিং ইন ম্যাঙ্গো। এটাকে দূর করার জন্য যেটা করতে, মানে আমরা যদি চাই যে না আমি প্রতি বছর মোটামুটি অ্যাটলিস্ট সমান না হলেও যাতে কিছু ফল ধরে, সেই জন্য যখন এক বছর বেশি ফল ফ্রুট মানে মানে তোমার ফ্রুট সেটিং হবে, তখন কিছু ফল কেটে দিতে হবে, ফ্রুট প্রুনিং করতে হবে। তাহলে কি হবে, খাবারটা গাছের মধ্যে জমা থাকবে, পরের বছর যে তোমার ওই আর কিছু ফলমূল আবার ধরবে বা কিছু ফ্লাওয়ারিং হবে। আমের মুকুল কিছু ভেঙে দিতে হবে। ইয়েস, শুধু মুকুলে না, তোমার মুকুল কিছু কেটে দিবা, পাশাপাশি কিছু ওই যে মানে স্মল আকৃতির মানে গুটি থাকা অবস্থায় কিছু আম কেটে দিতে হবে আর কি। সবগুলো রাখলে পরের বছর এই যে হবে না। এটা অল্টারনেট বিয়ারিং হ্যাবিট আর কি, ম্যাঙ্গোতে এটা হয়। ওকে স্যার। কাঁঠালেও হয় বা আরো কিছু কিছু ফ্রুট প্ল্যান্টে হয়, কম হয়, কিন্তু ম্যাঙ্গোতে এটা বেশি হয়, এক বছর ধরে আর এক বছর ধরে না। এটাকে দূর করতে গেলে আমি যেটা বললাম সেটা করতে হবে আর কি। ইয়েস। আচ্ছা, এখন আর আসলে আর একটু দুটি ইয়ে আছে আমার মনে হয় আমরা শেষ করে দিতে পারি, তোমরা কি বলো? তোমাদের কি এরপর ক্লাস আছে? ক্লাস আছে আমাদের। ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু বাকি রাখলাম আর কি, কোনো সমস্যা নাই। এটা আমি পরের সপ্তাহে আলোচনা করব। বাট আই অলসো জাস্ট উড লাইক টু শেয়ার ইউ এ গুড নিউজ, মানে ইটস মাই গুড নিউজ আসলে। বেসিক্যালি I have been selected for Fulbright scholarship this year from Bangladesh. Congratulations, Congratulations, sir. Congratulations, sir. Congratulations, sir. Very congratulations, sir. তোমরা দোয়া করবে আমার জন্য। যাই হোক, নেক্সট উইকে তোমাদের সাথে কথা হবে এবং ওটাই আমি ক্লাস নিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।